হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো দ্য এক্সাম এফএম বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে যারা আমার ক্লাসে রেগুলার ফিজিক্যাল সায়েন্সের শব্দ অর্থাৎ সাউন্ডের কিন্তু পার্ট 1 একটা ভিডিও দিয়েছিলাম, খুব ভালো করে পার্ট 1টা আমি বুঝিয়েছিলাম। তোমরা অনেকেই পজিটিভ কমেন্ট করছো, দেখে খুব ভালো লাগছে। তো পার্ট 2 আজকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে আমরা পার্ট 2 মানে রিমেনিং যেগুলো বাকি ছিল, রিমেনিং যেগুলো আরও ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা নিয়ে এই ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে। এরপরে আমি এই শব্দ চ্যাপ্টার থেকে যা যা অঙ্ক আছে সেগুলো করিয়ে দেব, তারপরে শব্দ চ্যাপ্টার থেকে এমসিকিউ করাবো। আরেকটা কথা বলে রাখি, তোমাদের অনেকেরই মনে হতে পারে একটা চ্যাপ্টার নিয়ে এতদিন বা এতদিন টাইম দেওয়া কি মানে এনাফ নাকি, ঠিক আছে, যেহেতু পরীক্ষা সামনে। তো যেহেতু তোমরা জানো যে পরীক্ষা কিন্তু আগস্ট মাসে, ঠিক আছে, তার আগে জুলাই মাসে তোমাদের তো এইচএসের পরীক্ষা হবে, তারপরে আগস্ট মাসে মাধ্যমিক পরীক্ষা হবে, তারপরে তোমাদের পরীক্ষা। তো আমি এই জুন মাসটায় কি করব, সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখো, তোমাদের আমি বেশি করে চাপ দিচ্ছি না, এই কারণেই এইচএসের ক্যান্ডিডেট রয়েছে এবং এইচএসের ছাড়া অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে। এইচএসের ক্যান্ডিডেটদের একটু চাপ হয়ে যাবে বেশি বেশি করে পড়ালে, তাই না? তো আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো করো, এমসিকিউগুলো সলভ করো, দেখবে আস্তে আস্তেই করো, তোমাদের চাপ নেওয়ার দরকার নেই। জুন মাসের মাঝামাঝি থেকে আমি ফুল লেন্থ মক টেস্ট নেওয়া শুরু করব, এবং জুলাই মাস থেকে সমস্ত সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, জুন মাসের মধ্যে সমস্ত সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুলাই মাসে আমরা কি করব, ফুল এমসিকিউ করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে কি রয়েছে, সাধারণ মাপের ঘরে আমি আমি কমপ্লিট করিয়েছিলাম কতদূর একবার দেখে বলে দিচ্ছি তোমাদের। লাস্ট আমি কমপ্লিট করেছিলাম, এটা তোমরা এই নোটসটা দেখতে পাচ্ছ, আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা নির্ণয়, এটা আমি লাস্ট এই এতদূর অবধি কমপ্লিট করিয়েছিলাম। এবার আসছি, দেখো সাধারণ মাপের ঘরে প্রতিধ্বনি শোনা না যাওয়ার কারণ। দেখো, অনেক অ্যাপ্লিকেশন, অনেক মানে এক্সট্রা অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা কী করবো, এমসিকিউ টাইপ যখন সলভ করবো করে নেবো। ইম্পর্টেন্টগুলো আগে আমি সংজ্ঞাগুলো বা ইম্পর্টেন্ট যেগুলো থিওরি সেগুলো আমি কমপ্লিট করিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো, সাধারণ মাপের ঘরে প্রতিধ্বনি, এই কোশ্চেন একটা নিয়েছি, এটা কি বলা রয়েছে, সাধারণ মাপের ঘরে প্রতিধ্বনি শোনা যায় না কেন? কারণ সাধারণ মাপের ঘরের মধ্যে কথা বললে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না, কারণ সাধারণ মাপের ঘরে দুই দেওয়ালের মধ্যে দূরত্ব 33.2 মিটার থাকে না। আমরা কি জানি, প্রতিধ্বনি শুনতে গেলে কি করতে হবে, ন্যূনতম দূরত্ব কত হতে হবে, 33.2 মিটার। মানে প্রতিধ্বনি শোনার উৎস অর্থাৎ যে বলছে তার কাছ থেকে এবং প্রতিপলকে ন্যূনতম দূরত্ব কত হতে হবে, 33.2 মিটার। যেহেতু সাধারণ মাপের ঘরে এই দূরত্বটা থাকে না, সেই জন্য আমরা শব্দ শুনতে পাই না। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও আরও অনেক কোশ্চেন ধরো রয়েছে যে আধুনিক প্রেক্ষাগৃহে ছাদ যা আর্চের মতো বাঁকানো থাকে কেন, সিনেমা হলের দেওয়াল নরম প্যাডযুক্ত হওয়ার কারণ কি, ঠিক আছে। এগুলো আমি যখন এমসিকিউ করাবো তখন ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে। এখন আমি যেগুলো মেন সেগুলো কমপ্লিট করিয়ে দিই, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে। এবার আসছি শব্দ নির্বন্ধ, মানে যে মেন টপিকগুলো সেগুলো আজকে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, শব্দ নির্বন্ধ কী বলা হচ্ছে, কোনো শব্দ কানে শুনলে তার রেশ বা অনুভূতি আমাদের মস্তিষ্কে 1-10 সেকেন্ড স্থায়ী হয়। এটা সবসময় মাথায় রাখবে যে আমরা যখন কোনো শব্দ শুনি না, তার রেশটা সবসময় 1-10 সেকেন্ড পর্যন্ত, মানে 1/10 বুঝতে পারছো কত কম সময় পর্যন্ত স্থায়ী হয়। মস্তিষ্কে শব্দের রেশ বা অনুভূতি থাকার এই যে সময়কালটা, এটাকে কি বলা হচ্ছে, শব্দ নির্বন্ধ। শব্দ নির্বন্ধ মানে কি বোঝা গেল তাহলে, কোনো শব্দ বা সাউন্ড শোনার পরে তার রেশ আমাদের মস্তিষ্কে 1/10, ঠিক আছে, 1/10 আবার সেকেন্ড বলা হচ্ছে, 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এই যে সময়কালটা যতক্ষণ এই যে স্থায়ী হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, শব্দ নির্বন্ধ। শব্দ নির্বন্ধ বোঝা গেল। এবার আসছি কি, শব্দের অনুরণন। দেখো কি বলা হচ্ছে, শব্দের অনুরণন মানে শব্দ অনেকক্ষণ যেটা বলছি, দেখো কি বলা হচ্ছে, খালি হলঘরে বা বড় ঘরে শব্দ করলে ওই শব্দ ঘরের দেওয়াল, মেঝে বা ছাদ থেকে বারবার প্রতিফলিত হয়ে গমগম শব্দের সৃষ্টি করে, তাই না। খালি হলঘরে বা বড় ঘরে যখন তোমার কোনো একটা ফাঁকা হলঘরে যাবে, তখন দেখবে একটা আওয়াজ করলে গম 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 একটা আওয়াজ হয়, ঠিক আছে। এই যে মূল শব্দ থেমে যাওয়ার পরেও কিছুক্ষণ যে শব্দ শোনা যায়, এটাকে কি বলা হচ্ছে, শব্দের অনুরণন। মানে মূল শব্দ, তুমি একটা কথা বলে দিয়েছো, তোমার কথাটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও অনেকক্ষণ ধরে আওয়াজটা যে হচ্ছে, তাকে কি বলা হচ্ছে, শব্দের অনুরণন। এর ফলে আমরা কি করি, মেঘের গুড়গুড় আওয়াজ কিন্তু এরই উদাহরণ, ঠিক আছে। এই অনুরণনের জন্য কিন্তু মেঘের গর্জনের আওয়াজ, মেঘ যখন ডাকে বা মেঘ গর্জন হয় তখন কিন্তু একবার কিন্তু হয়ে যায়, কিন্তু তারপরে যে রেশটা সেটা অনেকক্ষণ থাকে, ঠিক আছে, অনুরণনের জন্য। এবার আসছি, দেখো সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমেল, এগুলোই আসছি।
সুর কি বলা হচ্ছে, একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে, কম্পাঙ্ক কি আমি আগের ভিডিওতে জানিয়েছি, ভালো করে বুঝিয়েছি, অবশ্যই দেখে নেবো এই ভিডিওটা। যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো তাদেরকে বলবো পার্ট 1টা দেখে তারপরে পার্ট 2টা দেখবে, তাহলে কেন কি পার্ট 1-এর অনেক কিছু এখানে রয়েছে। তো একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে, ঠিক আছে। এগুলো তো এইভাবে আসবে না, সুর কাকে বলে কি বৃত্তান্ত এমসিকিউ আসবে না, তবে এই রকম টাইপের আসতে পারে যে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট, একটি মাত্র কম্পাঙ্ক কিসে থাকে, সুর, স্বর, মূল সুর, এইসব এইভাবে অপশান দেওয়া থাকবে, তখন তোমাকে এখানে সুরকে টিক করতে হবে, তাই না। এবার আসছে স্বর, যে সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্কের শব্দ মিশে থাকে তাকে কি বলা হচ্ছে, স্বর। তার মানে কি বুঝলাম, স্বরে সুরে একটি কম্পাঙ্ক থাকে আর স্বরে কি থাকে, একাধিক কম্পাঙ্ক থাকে, ঠিক আছে। এইটাই এই ধরনের হচ্ছে গিয়ে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স। কি বলা হচ্ছে, স্বর হলো কতগুলি সুরের সমষ্টি, মানে অনেকগুলো সুর নিয়ে কি তৈরি হচ্ছে, স্বর, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি উদাহরণ। দেখো যেমন স্বরের দেখো উদাহরণ কি, বেহালা, সেতার, এসরা, যেগুলো কি হচ্ছে সব স্বরের উদাহরণ। এইবারে দেখো মূল সুর কাকে বলা হচ্ছে, কোনো স্বরে উপস্থিত বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট সুরের মধ্যে যে সুরটির কম্পাঙ্ক সব থেকে কম তাকে কি বলা হচ্ছে, মূল সুর। যেই সুরটির কম্পাঙ্ক, একটা আমি কি বললাম, একটা স্বর অনেকগুলো সুর নিয়ে তৈরি, এবার যেই সুরটার কম্পাঙ্ক সব থেকে কম তাকে কি বলা হচ্ছে, মূল সুর। বোঝা গেল। এবার আসছে উপসুর, কোনো স্বরে উপস্থিত সুরগুলির মধ্যে মূল সুর ছাড়া অন্যান্য যে সুর থাকবে, অর্থাৎ যেটা সব থেকে কম, যার কম্পাঙ্ক সব থেকে কম, সেটা ছাড়া আর যে সুরগুলো থাকবে তাকে কি বলা হচ্ছে, উপসুর। একদম সোজা, দেখো একবার পড়লে হয়ে যাবে। এবার আসছে কি সমমেল। সমমেলটা কি, স্বরে উপস্থিত যে সমস্ত উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক, ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে, সমমেল। এগুলো যখন অঙ্ক করাবো তখন তোমরা বুঝতে পারবে। এবার আসছি অষ্টক, যদি কোনো সুরের কম্পাঙ্ক অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তবে প্রথম সুরটিকে দ্বিতীয় সুরটির অষ্টক বলে। আরেকবার বলছি, যদি কোনো সুরের কম্পাঙ্ক অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে প্রথম সুরটিকে, ধরো একটা আছে 256, আরেকটা আছে 512, ঠিক আছে। এই 512 কম্পাঙ্কের সুরটি কি হবে, 256 সুরটির অষ্টক, এক অষ্টক, ঠিক আছে। বোঝা গেল। 512টা কি হয়ে যাবে, 256 সুরের অষ্টক। মানে আরেকবার বলছি, দেখো যদি কোনো সুরের কম্পাঙ্ক অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়, ঠিক আছে, কম্পাঙ্কের এই যে 256 দ্বিগুণ কি 512, ঠিক আছে, তবে প্রথম সুরটিকে দ্বিতীয় সুরটি, তার মানে এই যে 256 কি হচ্ছে, 512 কি হচ্ছে, অষ্টক। বোঝা গেল, বুঝতে পারলে, এইভাবে অষ্টক হয়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা পয়েন্ট, সেটা মনে রাখবে। কি বলা হচ্ছে, সব সমমেল উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয়। সমমেলটা কি, দেখো কি বলা হচ্ছে, যে সমস্ত উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিত তাকে সমমেল বলছে। তার মানে দেখো সব সমমেল উপসুর তো হবেই, কারণ কি এগুলো গুণিতক হচ্ছে, এগুলো উপসুর হবে, কিন্তু সব উপসুর সমমেল নয়। কারণ কি, যেগুলো গুণিতক নয় তার মানে সেগুলো কি উপসুর হবে না, নিশ্চয়ই উপসুরের মধ্যে অনেক আছে যেগুলো গুণিতক হবে না, সেগুলো কিন্তু তাহলে সমমেল নয়। বোঝা গেল। তার মানে কি পেলাম, সব সমমেল উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয়, একমাত্র যেগুলো গুণিতক সেগুলোই সমমেল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি দেখো নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে সুরযুক্ত শব্দ। এই যে আমি যেটা পড়ালাম আর কি, অষ্টক, এগুলো ঠিক আছে, অষ্টক, সমমেল, এগুলোতে অঙ্ক এক দুটো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন আপাতত তোমরা সংখ্যাটা মনে রাখো, যেহেতু এটা থিওরি পড়াচ্ছি, এই ক্লাসে আমি আর অঙ্ক করাচ্ছি না, অঙ্কের একটা আলাদা ক্লাস দেবো, সেখানে আমি অঙ্কগুলো ভালো করে এই শব্দ চ্যাপ্টার থেকে যে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি করিয়ে দেবো। এবার আসছি কি, সুরযুক্ত শব্দ। কি বলা হচ্ছে, সনকের নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন শ্রুতিমধুর শব্দকে কি বলা হচ্ছে, সুরযুক্ত শব্দ। শ্রুতিমধুর শব্দ, সুরযুক্ত শব্দ, যারা গান টান করে তাদের মানে সুরযুক্ত শব্দ মুখ দিয়ে বেরোয়, ঠিক আছে। তো আমার শব্দ তত সুরযুক্ত নয়। যাই হোক, সুর বর্জিত শব্দ কি বলা হচ্ছে, সনকের অনিয়মিত এবং ক্ষণস্থায়ী কম্পনের ফলে উৎপন্ন শ্রুতিকটু শব্দকে সুরবর্জিত শব্দ বলা হয়। দেখো সুরবর্জিত শব্দ মিন্স মানে যেগুলো আমাদের মানে অতটা মানে আমরা যখন শুনি অতটা আমাদের ভালো একটা কানে একটা যে আরাম বলে সেটা আসে না। মানে কি, যেমন ধরো এই যে গাড়ির খুব অস্বাভাবিক আওয়াজ, কলকারখানার আওয়াজ, পটকার আওয়াজ, এগুলো কি মানে ভালো আওয়াজ, ভালো আওয়াজ নয়, এগুলোকেই তখন কি বলা হচ্ছে, সুরযুক্ত নয়, এগুলোকে কী বলা হচ্ছে, সুর বর্জিত শব্দ। বোঝা গেল, সুরযুক্ত শব্দ আর সুর বর্জিত শব্দ। এবার দেখো সুরযুক্ত শব্দের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন দেখো প্রাবল্য বা তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি, ঠিক আছে, তিনটে বৈশিষ্ট্য আমি নিয়েছি। আবার প্রাবল্য তীব্রতার মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো ভালো করে দেখবে।
এবার আসি দেখো প্রাবল্য বা তীব্রতা। কি বলা হচ্ছে, শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি, একক ক্ষেত্রফল মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে ওই শব্দের প্রাবল্য বা তীব্রতা বলে। যে পরিমাণ শব্দশক্তি প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলা হচ্ছে, প্রাবল্য বা তীব্রতা। ঠিক আছে, কীভাবে থাকতে হবে, অভিমুখে লম্বভাবে থাকতে হবে। ঠিক আছে, এইবারে দেখো এগুলোর আমি পয়েন্টস দিয়ে লিখেছি, সেগুলো দেখো ভালো করে, এগুলো দেখলেই বুঝতে পারবে প্রাবল্য বা তীব্রতা কিসের উপর নির্ভর করছে। প্রথমে আসছে কি সনকের আকার। সনকের আকার যত বড় হয় উৎপন্ন শব্দের প্রাবল্য তত বাড়ে। তাই তবলা শব্দের চেয়ে সনক বলতে যেখান থেকে, যেটা ইনস্ট্রুমেন্ট থেকে যেখান থেকে শব্দটা বের হয়। ঠিক আছে, যেমন ধরো তবলা, তবলা একটা ইনস্ট্রুমেন্ট আর ঢাক একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু তবলার শব্দের চেয়ে ঢাকের শব্দ বেশি জোরালো হয়। ঠিক আছে, ঠিক আছে, কেন বলো তো, এর আকার বড়, ঢাকের আকার কি বড় তবলার থেকে, সেই জন্য এর আওয়াজ বেশি জোরালো হয়। হয়ে গেল। এবার আছে সনকের কম্পনের বিস্তার। সনক আমি মানে কি, যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে তাকে বলে সে সনক। সনকের কম্পনের বিস্তার বেশি হলে শব্দের প্রাবল্য বাড়ে। পিতলের ঘণ্টায় আস্তে আঘাত করলে কম শব্দ হয়, কিন্তু জোরে আঘাত করলে কম্পনের বিস্তার বেশি হয়। কি বলা হয়েছে, কম্পনের বিস্তার বেশি হলে শব্দের প্রাবল্য বাড়ে, তাই না? পিতলের ঘণ্টায় কি বলা হচ্ছে, আস্তে আঘাত করলে কম শব্দ হয়, কিন্তু জোরে আঘাত করলে কি হয়, কম্পনের বিস্তার বেশি হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছি 3 নম্বর পয়েন্ট, যেটাও কি বলা হচ্ছে, সনক ও শ্রোতার মধ্যে দূরত্ব। সনক থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হয় শব্দের প্রাবল্য তত কম হয়। সনক থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হয় শব্দের প্রাবল্য কি হচ্ছে, তত কম হচ্ছে। আরেকবার দেখবে, সনক ও শ্রোতার মধ্যে দূরত্ব যত বেশি হবে শব্দের প্রাবল্য, যত তুমি দূরত্ব বাড়াবে শব্দের প্রাবল্য কত হয়ে যাবে, কম হয়ে যাবে। এবার মাধ্যমের ঘনত্ব। শব্দ যে মাধ্যমের মধ্য দিয়ে যায় তার ঘনত্ব যত বেশি হয় শব্দের প্রাবল্য তত বেশি হবে, মানে ঘনত্বের উপরে নির্ভর করছে প্রাবল্যটা। এবার আসছে মাধ্যমের গতি। মাধ্যমের গতির অভিমুখে শব্দ গেলে শব্দের প্রাবল্য বাড়ে, বিপরীত দিকে গেলে শব্দের প্রাবল্য কমে। ঠিক আছে, গতির অভিমুখে গেলে শব্দের প্রাবল্য বাড়বে, বিপরীত দিকে গেলে শব্দের প্রাবল্য কমবে। এবার দেখো অনুনাদি বস্তুর উপস্থিতি। সনকের কাছে অন্য বস্তু থাকলে সনকের কম্পনের ফলে ওই বস্তু কম্পিত হয়, ফলে শব্দের প্রাবল্য বাড়ে। ঠিক আছে, সনকের কাছে যদি অন্য বস্তু থাকে সেটাও কম্পিত হবে, সেই জন্য শব্দের প্রাবল্য বাড়ছে। এবার আসছে কি, প্রাবল্য হয়ে গেল। এবার আসছি তীক্ষ্ণতাটা কি। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য বিশিষ্ট খাদের সুর ও চড়ার সুর, খাদ চড়া মানে বুঝতে পারছো, সা সা এই যে নিচে এটা হচ্ছে খাদ, রে গা মা পা ধা নি সা, এই যে সাটা লাস্টের সাটা এটা কি চড়ার সুর। ঠিক আছে, আমি গান জানি না, তাও আমি যেহেতু পড়েছি এটা জানি যে ওপরের দিকে সেটাকে চড়ার সুর বলে, নিচের দিকে আসতে যেটা বলে সেটা খাদের সুর বলে। এই যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য বিশিষ্ট খাদের সুর ও চড়ার সুরের মধ্যে একটা আস্তে আর একটা অনেকটা জোরে এর মধ্যে পার্থক্য করা যায় তাকে কি বলা হচ্ছে, তীক্ষ্ণতা। ঠিক আছে, এগুলো আসবে, বাচ্চাদের আওয়াজে তীক্ষ্ণতা বেশি হয় কেন, ঠিক আছে, এইসব অনেক কিছু আসবে, যেগুলো আমি এমসিকিউ যখন করাবো সেগুলো আমি তোমাদের সাথে ভালো করে আরও বুঝতে পারবে তখন তোমরা। ঠিক আছে, এবার দেখো সুরের তীক্ষ্ণতা সনকের কম্পাঙ্কের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, তীক্ষ্ণতা মানে সনকের কম্পাঙ্ক যত বাড়বে তীক্ষ্ণতা তত বাড়বে। সমানুপাতিক মানে কি, একটা বাড়লে অন্যটা বাড়বে, একটা কমলে অন্যটা কমবে। বোঝা গেল। এবার আসছি গুণ বা জাতি। যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য বা এবং তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায় তাকে কি বলা হচ্ছে, সুরযুক্ত শব্দের গুণ বা জাতি। ঠিক আছে, দেখো গুণ বা জাতি কিসের উপর নির্ভর করছে, স্বরের উপস্থিত উপসুরের সংখ্যার উপরে, উপসুরগুলির কম্পাঙ্কের বিভিন্নতার উপরে, উপসুরগুলির আপেক্ষিক প্রাবল্যের উপরে। এই তিনটে বিষয় নির্ভর করছে কি কিসের উপরে, একটা হচ্ছে উপসুরের সংখ্যার উপর, কম্পাঙ্কের বিভিন্নতার উপর, আর আপেক্ষিক প্রাবল্যের উপর। বোঝা গেছে। এবার যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা কি হচ্ছে, ডেসিবেল। ডেসিবেল কি বলা হচ্ছে, শব্দের তীব্রতা স্তরের একক। ঠিক আছে, শব্দের তীব্রতা স্তরে, মাথায় রাখবে, শব্দের তীব্রতা স্তরের একক কি, ডেসিবেল। মানুষের কান 85 থেকে 80 ডেসিবেল পর্যন্ত তীব্রতা সহ্য করতে পারে। শব্দের একক, এটা পরীক্ষায় আসে অনেকবার, কি লিখবে, ডেসিবেল, ডিবি। ঠিক আছে, এবার দেখো মানুষের কান কি হচ্ছে 85 থেকে 80 ডেসিবেল পর্যন্ত তীব্রতা সহ্য করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর হলো 45 ডেসিবেল। ঠিক আছে, এটাকে কি বলেছে, নিরাপদ স্তর। ঠিক আছে, 45 ডেসিবেল। শব্দের তীব্রতার স্তর 65 ডেসিবেল অপেক্ষা বেশি হলে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, 65 ডেসিবেলের কোনোদিনও বেশি হওয়া উচিত নয়, তাহলে সেটা কি হচ্ছে, মানুষের স্বাস্থ্যের পক্ষে। এই যে
চকলেট বোম বা আরও যেসব বোম আছে আমি জানি না, মোটামুটি অনেক আওয়াজ হয়। এই জন্য এই আওয়াজের, এই বেশি আওয়াজওয়ালা সমস্ত যত বাজি রয়েছে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো বাচ্চা থেকে বয়স্ক সবারই, আমরা বুঝতে পারছি না, আমরা যেহেতু ইয়ং রয়েছি, ইয়ং এজে আমরা এগুলো মানে এই সমস্ত বাজি ইউজ করছি, বাট এগুলো কিন্তু আমাদের তো এফেক্ট করছে, যেহেতু আমরা এখন ভালো আছি বলে আমরা বুঝতে পারছি না, পরবর্তীকালে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন এটা কিন্তু এফেক্ট আমরা বুঝতে পারবো। আর যারা বয়স্ক লোক রয়েছে, যারা শিশু রয়েছে, তাদের কিন্তু এগুলো খুবই কষ্ট দেয়। হার্টের প্রবলেম এসে যায়, কানের প্রবলেম এসে যায়, অনেকেই আছে যেন হার্টের পেশেন্ট রয়েছে, তাদের পক্ষে এগুলো তো একদমই উচিত নয়। এই জন্য অনেক আইন করে এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিন্তু অনেক মানুষজন রয়েছে, জানি না কি এতে কি আনন্দ পায় বাজি, এত জোরে বাজি ফাটিয়ে কাউকে ক্ষতি করে কোনো দিনও কিন্তু আমি মনে করি আনন্দ পাওয়া যায় না, ঠিক আছে? তো একটু মানে কি বলবো, আয়ত্তের মধ্যে, মানে যেই বাজিটাতে অন্য কারোর হার্ম হচ্ছে না সেই রকম বাজি ইউজ করাই আমার মনে হয় বেটার, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলেছে, নিশ্চয়ই মানে সায়েন্টিফিক ওয়েতে ওরা রিসার্চ করে বলেছে, এমনি এমনি তো আর বলবে না, ঠিক আছে? এইটুকু গেল শব্দের ডেসিবেল পর্যন্ত, ঠিক আছে? এবার দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কানের নানা রকম পার্টস রয়েছে, সেখান থেকেও অনেক কোশ্চেন আসে। তো কানেরটা আমি হচ্ছে স্ক্রিনে পড়াবো, যেহেতু একটা ছবি দেখিয়ে পড়ানো রয়েছে, সেটা তোমাদের বইতেও রয়েছে, তোমরা বই দেখেও পড়ে নিতে পারো। যেহেতু আমি পুরো শব্দ চ্যাপ্টারটা পড়াচ্ছি, সেজন্য কান চ্যাপ্টারটা আমি একবার জাস্ট বুঝিয়ে দেবো। আরেকটা কথা বলি, নেক্সট পার্ট আরেকটা হচ্ছে কান, আরেকটা হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণে আর কি পড়াবো, শব্দ দূষণ জানোই তো, কীভাবে শব্দ দূষণ হয়, অতিরিক্ত আওয়াজ, এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? এগুলো আর আমি পড়াচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বোঝার রয়েছে সেগুলো আমি পড়িয়ে দিলাম। তো চলো এবারে স্ক্রিনে চলে যাবো এবং দেখাবো তোমাদের কানটা সম্বন্ধে যত কিছু রয়েছে ইনফরমেশন, সেগুলো দেবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আচ্ছা, এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কান, যেটা ছবি, এটা তোমাদের বইতেও রয়েছে, আমি তোমাদের বই থেকে ছবিটা তুলেছি। তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো কি রয়েছে, দেখো কানকে শ্রবণ ইন্দ্রিয় বলা হয়। কানের সাহায্যে আমরা শব্দ শুনতে পাই। কানের তিনটি অংশ রয়েছে, একটা হচ্ছে বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। তিনটে কী কী অংশ? বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। বহিঃকর্ণর ইংলিশ মানে ইংলিশটার নাম কি? এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার আর ইন্টারনাল ইয়ার, ঠিক আছে? এবার আসছি বহিঃকর্ণ। দেখো ভালো করে ছবি দেখে পড়বে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে পড়বে। কানের বাইরের দিকের অংশটা দেখো কি হচ্ছে? বহিঃকর্ণ। কানের বাইরের দিকের অংশটা হচ্ছে বহিঃকর্ণ। বহিঃকর্ণ তিনটি অংশ নিয়ে গঠিত। কী কী? কর্ণছত্র, কর্ণকুহর বা অডিটারি ও কর্ণপটহ। এ দেখো কর্ণছত্র এটা, কর্ণকুহর এটা, আর কি আছে? কর্ণপটহ, ঠিক আছে? বহিঃকর্ণ তার মানে তিনটি অংশ নিয়ে গঠিত। এই যে ওপরের দিকে কর্ণছত্র, এখানে দেখতে পাচ্ছ কর্ণকুহর, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এটা কি বলা হচ্ছে? কর্ণপটহ, ঠিক আছে? এবার এগুলো পড়ি। মস্তিষ্কের দুপাশে তরুণাস্থি দ্বারা গঠিত কর্ণছত্র অবস্থিত। তোমরা জানো কর্ণছত্র অবস্থিত। কর্ণছত্রের প্রায় কেন্দ্রে থাকা একটি ছিদ্র প্রায় 3 সেন্টিমিটার লম্বা হয়। 3 সেন্টিমিটার কত বলা হচ্ছে? 3 সেন্টিমিটার লম্বা। মাথায় রাখবে তাহলে কি, কর্ণছত্রের প্রায় কেন্দ্রে থাকা একটি ছিদ্র প্রায় কি হচ্ছে? 3 সেন্টিমিটার লম্বা। একটি আঁকাবাঁকা নালীপথের সঙ্গে যুক্ত, এটাকে কর্ণকুহর বলে, যা কর্ণপটহ পর্যন্ত বিস্তৃত। এই যে দেখতে পাচ্ছ এটা আঁকাবাঁকা নালী, এটা কর্ণকুহর বলছে। প্রথমে শুরু হচ্ছে কর্ণছত্র, তারপরে আসছে কর্ণকুহর, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা কর্ণপটহ পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। কর্ণপটহ হলো কর্ণকুহরের শেষে অবস্থিত পেশি সমৃদ্ধ স্থিতিস্থাপক পর্দা। এই দেখো পেশি সমৃদ্ধ স্থিতিস্থাপক পর্দা, এই দেখো এটা, এখানটা একটা রেড কালারে দেখো পেশি মতো দেওয়া রয়েছে, তোমরা তোমাদের বইতেও দেখতে পাবে। এটা কি বলা হচ্ছে? কর্ণপটহ, ঠিক আছে? এবার দেখো কর্ণছত্র বহিরাগত শব্দ তরঙ্গকে সংগ্রহ করে কি করছে? কর্ণছত্র বহিরাগত মানে বাইরের আওয়াজকে নিয়ে সেটাকে কী করছে? এই তরঙ্গে সংগ্রহ করে এই তরঙ্গকে প্রতিফলিত করে কর্ণকুহরে পাঠায়, মানে বাইরের থেকে আওয়াজটা কর্ণছত্রের মাধ্যমে কর্ণকুহরে আসে। বোঝা গেল? কর্ণকুহরের মধ্য দিকে শব্দ তরঙ্গ কর্ণপটহে কী করছে? কর্ণপটহে কী করছে? কম্পনের সৃষ্টি করছে। তার মানে বাইরের থেকে আওয়াজ কর্ণছত্রের মাধ্যমে কী হচ্ছে? শব্দ তরঙ্গ কোথায় আসছে? কর্ণকুহরে, এবং কর্ণপটহে সেটা ধাক্কাকে একটি কম্পনের সৃষ্টি করছে। বোঝা গেল? হয়ে গেল এটা কি? যেটা হচ্ছে আমাদের বহিঃকর্ণ, এটা আমাদের বহিঃকর্ণ মানে বাইরের কাজ হয়ে গেল। এবার আসছি তার মধ্যকর্ণ, যেটা হচ্ছে মিডিল ইয়ার, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে? দেখো কি বলা হচ্ছে? বহিঃকর্ণ অন্তঃকর্ণের মাঝে থাকা ক্ষুদ্র বায়ুপূর্ণ প্রকোষ্ঠ হলো মধ্যকর্ণ, যা পরস্পর সংলগ্ন তিনটে অস্থি কি কি? মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নিয়ে গঠিত। কি কি? তিনটে অস্থি কি? মেলিয়াস,
ইনকাস আর স্টেপিস, এই তিনটে অস্থি দ্বারা গঠিত। দেখো, মধ্যকর্ণ ইউস্টেচিয়ান নালীর মাধ্যমে গলবিলের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে মধ্যকর্ণের ভিতরে ও বাইরে বায়ুর চাপের সমতা বজায় থাকে। দেখো, স্টেপিস দেখতে পাচ্ছ তোমরা, মেলিয়াসও দেখতে পাচ্ছ, এখানেই দেখো, এখানে মেলিয়াস, এখানে ইনকাস, এখানে স্টেপিস। এখানে কি বলা হচ্ছে, মধ্যকর্ণ ইউস্টেচিয়ান নালীর মাধ্যমে গলবিলের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে মধ্যকর্ণের ভিতরে বাইরের বায়ুচাপের সমতা বজায় থাকে। বাহ্যিক শব্দতরঙ্গ কর্ণপটহে সংযুক্ত থাকে, কর্ণপটহে যে বাহ্যিক শব্দতরঙ্গ কর্ণপটে যে কম্পন সৃষ্টি করে তা মধ্যকর্ণের অস্থিতিটির মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে। এই যে শব্দ তরঙ্গের এখানে যে সৃষ্টি হচ্ছে মধ্যকর্ণে, সেটা কি হচ্ছে, অন্তঃকর্ণে প্রবেশ করছে। এই পার্টটা তার মানে কি চলে গেল, তার মানে দেখো একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে আসছে কি, বহিকর্ণ। বহিকর্ণের মধ্যে কী কী পার্ট আসছে দেখো, কর্ণছত্র, কর্ণকুহর আর কর্ণপট চলে গেল, তিনটে পার্ট নিয়ে হচ্ছে কি বহিকর্ণ। এবার মধ্যকর্ণটা কী কী পার্ট নিয়ে গঠিত, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। বোঝা গেল, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। এর মধ্যে একটা ভাইটাল জিনিস যেটা মনে রাখবে, যেটা কি হচ্ছে, ইউস্টেচিয়ান নালীর মাধ্যমে গলবিলের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ইউস্টেচিয়ান নালী কোথায় দেখতে পাচ্ছ, এইখানে। ইউস্টেচিয়ান নালীর মাধ্যমে কি হচ্ছে, গলবিলের সঙ্গে যুক্ত থাকে কি, মধ্যকর্ণ। বোঝা গেল, ব্যাস। এবারে মধ্যকর্ণ হয়ে গেল, এবার আসছে কি, অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ প্রধানত ভেস্টিবিউলার যন্ত্র ও ককলিয়া নিয়ে গঠিত। ভেস্টিবিউলার যন্ত্রে তিনটি অর্ধবৃত্তাকার নালী থাকে, যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখো, তিনটি অর্ধবৃত্তাকার নালী এখানে দেখতে পাচ্ছ, তিনটি অর্ধবৃত্তাকার নালী থাকে। হ্যাঁ, এই অর্ধবৃত্তাকার নালী এন্ডোলিপ নামক এক প্রকার তরল দ্বারা পূর্ণ। এগুলো সব শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। কী নামক তরল দ্বারা পূর্ণ, এন্ডোলিপ নামক তরল রয়েছে। ককলিয়া হলো অন্তঃকর্ণের শেষ অংশ, যা শামুকের মতো প্যাঁচানো নল বিশেষ। দেখো, ককলিয়া কি, শামুকের মতো, এই দেখতে পাচ্ছ শামুকের মতো অংশ, এটাকে কি বলা হচ্ছে, ককলিয়া। ককলিয়া শব্দগ্রাহক যন্ত্রটার নাম হলো অর্গান অফ কটি। অর্গান অফ কটি, ককলিয়ার যে শব্দগ্রাহক যন্ত্রটা তার নাম কি, অর্গান অফ কটি। অর্গান অফ কটি, ঠিক আছে। এটা তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট ও এন্ডোলিপ পূর্ণ। এন্ডোলিপটা কি আরেকবার বলে দিচ্ছি, এক প্রকার তরল দানা পূর্ণ অর্ধবৃত্তাকার যে নালীগুলি রয়েছে, সেটা এক প্রকার তরল দ্বারা পূর্ণ থাকে, তার নামটা কি, এন্ডোলিপ। ঠিক আছে, এই যে অর্গান অফ কটি কি হচ্ছে, তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট ও এন্ডোলিপ পূর্ণ একটি রোমস যন্ত্র। এন্ডোলিপ পূর্ণ কি, একটি রোমস যন্ত্র। শব্দ তরঙ্গ ককলিয়াতে পৌঁছলে শব্দগ্রাহক যন্ত্রটা উদ্দীপিত হয় ও এই উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছায় ও শ্রবণের অনুভূতির সৃষ্টি করে। মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পড়ে এবং শ্রবণের অনুভূতির সৃষ্টি করে। বোঝা গেল, তার মানে কি বলা হচ্ছে, শব্দ তরঙ্গ ককলিয়াতে পৌঁছলে শব্দগ্রাহক যন্ত্রটা উদ্দীপিত হয় এবং এই উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছায় ও শ্রবণের অনুভূতির সৃষ্টি করে। বোঝা গেল, তাহলে আমি কানটাও ভালো করে বুঝিয়ে দিলাম এবং শব্দ দূষণটা তোমরা কি করবে, নিজেরা পড়ে নেবে, এটা তো আর বোঝানোর কিছু নেই, নিজেরা পড়লেই পারবে। একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল, বুঝতেই পারছো, সমস্ত কিছু বোঝাতে একটু টাইম লাগে। তো পার্ট 1 ও পার্ট 2 আমি কমপ্লিট করে দিলাম শব্দের। এরপরে আসবে এমসিকিউ এবং আরেকটা আমি শব্দ চ্যাপ্টার থেকে যা যা ম্যাথ রয়েছে তার একটা ভিডিও দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমরা বুঝতে পারছো নাকি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। কোনো পার্ট বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই।